চেষ্টা করেছিলাম, আমি আরেকটু পড়াশোনা করার চেষ্টা করছিলাম যে এর মধ্যে 1 বছরে আবার মানে কি কি নতুন লেখা আসছে, ওনার সম্পর্কে তথ্য আসছে ইন্টারনেটে। আমাকে বলতে বাধ্য হচ্ছে সেটা এত ব্যাপক যে তার পুরোটা আমার পক্ষে পড়া সম্ভব হয়। এবারে যে অনুষ্ঠানের যে মূল প্রতিপাদ্য যুবকদের জীবন গড়ার বিষয়টি, যুবক ভাইদের প্রতি তাই আমার প্রথম কথা থাকবে যে শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে অগাধ রচনা রয়েছে, বইপত্র রয়েছে। তিনি বই লেখেন নাই, কিন্তু তারপরে অনেক বই লেখা হয়েছে। আমার মনে হয় সেসব যদি আমরা চর্চা করি, ফিরে তাকাই, তাহলে আমাদের জন্য জীবন গড়ার কাজটা অনেক সহজ হবে। 1888 থেকে 1969 80-82 বছরের একটি জীবন কাটিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর। কিন্তু তার শিক্ষা, তার জীবনের গণ্ডি পেরিয়ে, শতাব্দীর গণ্ডি পেরিয়ে এখন শাশ্বত। পৃথিবীর শুধু ভারতবর্ষের মানুষ নয়, পৃথিবীর সব প্রান্তের মানুষ তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করেছেন এবং শান্তি এবং নিজেকে প্রতিষ্ঠার জন্য আমার মনে হয় তাদের সেই শিক্ষা অবশ্যই কার্যকরী হয়েছে। আমি একজন চিকিৎসক এবং শ্রী শ্রী ঠাকুর আমি জানি তিনি মূলধারার চিকিৎসা লাভ করেছিলেন। তিনি মূলধারার চিকিৎসা গ্রহণ করেছিলেন, যেটা অ্যালোপ্যাথিক চিকিৎসা তৎকালীন যেটা ছিল কলকাতায়। কিন্তু তিনি মানুষের কল্যাণের জন্য সমস্ত সংকীর্ণতার উপর উঠতে পেরেছিলেন। আমরা যখন দেখি যে তিনি গরিবদের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা দিয়েছেন, তিনি সনাতন চিকিৎসাও করেছেন। যখন কোনো জ্ঞান আমাদেরকে সংকীর্ণতায় ঢুকায়, কোনো বিশেষ শাখা কোনো কিছুই তাকে মানুষের কল্যাণের জন্য কোনো সংকীর্ণ সীমানায় আবদ্ধ করতে পারে। বর্ণ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের একটা ব্যাখ্যা আমাকে অত্যন্ত আগ্রহী করেছে। তার সম্পর্কে ছোটবেলায় তাকে দেখেছি, তার ছবি দেখেছি, তার সম্পর্কে আগ্রহী হয়েছি। এবং গতবার যখন প্রার্থনা দাওয়াত দিয়েছিলেন, আমি পাবনায় গিয়েছিলাম, আরো আমার আগ্রহ বেড়েছে। এবং এবছর আমি যখন তার সম্পর্কে পড়াশোনা করেছি, এবং তার একটা বিশেষ হচ্ছে ওনার বর্ণ ভাবনা, ওনার যে বর্ণ ভাবনা এবং বর্ণ যে দৃষ্টিপাত আমরা আমেরিকার থেকে শুনি, বর্ণ থেকে শুনি, শ্রী শ্রী ঠাকুরের বর্ণ ভাবনা সম্পূর্ণ আলাদা। সেটি কিরকম? উনি কালচারাল আইডেন্টিটিকে ইনস্টিটিউশনালাইজ করার জন্য বর্ণের কথা বলেছেন, এবং যেটা হয়তো আরেক ভাবে আমরা অন্যদিক থেকে শুনি, সেটা হচ্ছে কনজারভেশন অফ কালচারাল আইডেন্টিটি। আমরা অনেক জায়গায় অনেক সংস্কৃতি বিলুপ্ত হচ্ছে, যখন হাহাকারের কথা শুনি, শ্রী শ্রী ঠাকুর তখন আমাদেরকে আশ্বস্ত করেন ওনার এই ধারণা দিয়ে যে উনি কালচারাল আইডেন্টিটি এবং কালচারাল গ্রুপিং এই কনসেপ্টটা আমার অত্যন্ত কনভিন্স করেছে। ইটস এ ভেরি ভ্যালিড কনসেপ্ট। মহাত্মা গান্ধী সম্পর্কে একটা কথা বলা হয়ে থাকে, he was the only monk among the politicians of the world, and the only politicians among the monks of the world. গান্ধীজি পৃথিবীর তাবৎ সন্ন্যাসীদের মধ্যে একজন রাজনীতিক, একমাত্র রাজনীতিক, এবং পৃথিবীর তাবৎ রাজনীতিকদের মধ্যে একমাত্র সন্ন্যাসী। আমি ঠাকুরের জীবন যতটুকু জেনেছি, আমার মনে হয়েছে পৃথিবীর তাবৎ সন্ন্যাসীদের মধ্যে he is the only monk among all the development practitioners of the world, and the only development practitioner among the monks of the world. তার ভাবনার 3টি সুস্পষ্ট ধারা আমি উপলব্ধি করি। তার মধ্যে হচ্ছে তিনি ডিভাইনিটিকে প্রমোট করার চেষ্টা করেছেন, তবে তার অভিধানে কনভার্সন কোনো শব্দ ছিল না। এই জন্য তিনি এমন একটা আমাদের মাঝে মাত্র এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, যুবক ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার মহোদয়। আমরা বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।
এতক্ষণে বিশেষ করে সামাজিক মাধ্যমগুলো মাধ্যমে সৎসঙ্গের বার্তা আরো অনেক মানুষের কাছে, কোটি কোটি মানুষের কাছে ছড়িয়ে পড়েছে এবং সৎসঙ্গ এখন একটা চমৎকার প্রতিষ্ঠানিক আন্দোলন হিসেবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেকে আগ্রহী করছে এবং অনেকে সুফল। আমি মনে করি তিনি এখনো প্রবলভাবে আমাদের মধ্যে উপস্থিত। আমি মনে করি তার ভাবনা, তার ঈশ্বর তত্ত্ব ভাবনা, তার সমাজ উন্নয়ন ভাবনা, তার বিজ্ঞান ভাবনা আরো আছে পৃথিবীর সব শান্তি পিপাসু মানুষের কাছে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর এক বিশ্বস্ত নাম হয়ে থাকবে হাজার বছর ধরে। সবাইকে ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের রাজ্যপাল প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার মহোদয়কে আমরা আমাদের মাঝে পেয়েছি। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে এখন উত্তরীয় এবং ফুলের স্তবকে বরণ করে নেবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সৎসঙ্গের কর্মী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ্র মাননীয় মন্ত্রীকে উত্তর বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম মঞ্চে এসে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। মুখপত্র হিন্দু জনপ্রতিনিধি যমুনামাই মন্দিরের মাননীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্মল রায় চৌধুরী, আমি তাকে স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 127তম আবির্ভাব বর্ষ স্মরণ উপলক্ষে এবং ঠাকুর পুত্র পূজনীয় বিনায়ক চক্রবর্তী মহোদয়ের শুভাগমন উপলক্ষে মহামহোৎসব অনুষ্ঠানের অধ্যকার সভার সম্মানিত সভাপতি অধ্যক্ষ অশোক তরু, অধ্যক্ষ নজরুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকা, আজকে সবাই সম্মানিত প্রধান অতিথি ওনার আসার কথা থাকা সত্ত্বেও ওনার পরিবর্তে ওনার ব্যক্তিগত সহকারী উপস্থিত হয়ে গেছেন। তাই আজকে যে ঠাকুর অনুকূলচন্দ্রের মহোৎসব অনুষ্ঠানের পক্ষ থেকে এবং প্রিয় পরম ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এই অতিথিবৃন্দ, বক্তাবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও শুভ স্বাগতম জানাচ্ছি। কারণ আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে ঢাকায় অনুষ্ঠিত করে থাকে এবং আপনাদের মাধ্যমে এই অনুষ্ঠানটা প্রতি বছর সাফল্যমণ্ডিত হয়ে আছে। আজকেও আপনারা সবাই সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে এই আশাবাদী ব্যক্ত করছি। যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ যে আজকের 127তম অর্থাৎ 127 বছর পূর্বে 30শে ভাদ্র 1295 বাংলা যে হিমায়তপুর এলাকায় জন্মগ্রহণ করেছিলেন। যে ওনার পিতার নাম ছিল শিবচন্দ্র চক্রবর্তী। ওনার বাল্য জীবনে প্রথমে উনি 1300 সালে 5 বছর বয়সে শিক্ষা জীবন শুরু করেন। তিনি বিভিন্ন কারণে উনি প্রবেশিকা পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু 1317 ও 18 সালে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে উনি ভর্তি হন। ওনার শিক্ষা জীবনে দেখা গেছে বিষয়ে আমি লক্ষ্য করেছি যে আজকে আপনারা দেখবেন যে আমি যে বিজয় কৃষ্ণ স্বামী উনিও দেখা গেছে যে কলকাতা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন এবং ঠাকুর অনুকূলচন্দ্র নিজেও মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। সম্মত আলোচনা করবেন, আমরা ওনাদের কাছ থেকে সম্মত আলোচনা শুনবো। তারপরও আমি একটা বিষয় আপনাদের কাছে বলতে চাই যে ঠাকুর গীতায় একটি কথা আছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि
ভদ্রাণি পুষ্পন্তু মা কর্চিত দুঃখ ভাগ হবে। জগতে সকল প্রাণী সুখী হোক, কেহ যেন দুঃখ ভোগ না করে, কেহ যেন কোনো রোগ ভোগ না করে, কেহ যেন কোনো সুখ ভোগ না করে, সকলের মঙ্গল হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মহোদয়কে আমাদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী শ্রী বীরেন সিংহ মহোদয় আমাদের মাঝে আজকে প্রধান অতিথি ধর্মসভা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের পৌত্র পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয় তার আশীর্বাদের মধ্যে দিয়ে আজকের এই ধর্মসভার শুভ সূচনা ঘটেন। তিনি আমাদের এই মঞ্চের সামনে সমাসীন থেকে আমাদের এই অনুষ্ঠানকে উপভোগ করছেন। আমি সবিনয়ে উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে নিবেদন করছি, আমাদের ধর্মসভার পরে বিশিষ্ট মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সেখানে আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস আপনাদের আনন্দ দেবেন। আপনারা অবশ্যই ধৈর্য ধরে সেই সময় পর্যন্ত অপেক্ষা করবেন। আমাদের পরিশেষে আনন্দবাজারে প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ গ্রহণের পরে আমরা এই মান ত্যাগ করে প্রত্যাশা আপনাদের কাছে। আমরা এ পর্যায়ে আলোচনা শুনব আমাদের আজকের ধর্মসভার বিশেষ আলোচক সৎসঙ্গের সহপ্রতিনিধি শ্রী বীরেন্দ্র কুমার মালাকার মহোদয়। তিনি এখন আমাদের আলোচনার জন্য আসছেন। সহপ্রতিনিধি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙা রাতুল চরণে শত সহস্র প্রণাম জানাই তাঁরই বংশশ্রোতা পূজনীয় দাদার চরণে। আজকে সভাপতি আমার খুব আপনজন অধ্যাপক অশোক তরু সাহা, উপস্থিত রয়েছেন বরেণ্য প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রী বীরেন শিকদার, অতি আপনজন উপসচিব নলিনীদা, যিনি যখন দীক্ষা গ্রহণ করেন চাঁদপুরের বুকে ম্যাজিস্ট্রেট হয়ে সেই সময় উন্মাতাল সৎসঙ্গের আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি আজকে অনেক দিন পর আমাদের এই ধর্মসভায় বিশেষ অতিথি রূপে এসেছেন। আরো উপস্থিত ছিলেন আমাদেরই প্রিয় ডাক্তার নাজমুল হুদা এবং এখানে সাংসদের পক্ষ থেকে তিনি আমাদের পুরুষোত্তম পৌত্র পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয়ের সাথে সফর সঙ্গী হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পূজনীয় দাদার সাথে তিনি পরিক্রমায় অংশ নিচ্ছেন। আমরা এই পর্যায়ে আমাদের অনেক সাংবাদিক ভাই অপেক্ষা করছেন, তারা ফটো সেশনের জন্য, তারা ফটো সেশন নিয়ে হয়তো চলে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, আমি তাকে বিনীত চিত্তে নিবেদন করছি যে এই মুহূর্তে তিনি শুভেচ্ছার মাধ্যমে তাদের ফটো সেশন শেষ করে পরবর্তীতে আমরা মাননীয় মন্ত্রীর বিস্তারিত আলোচনা শুনব। আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় শ্রী বীরেন শিকদার মহোদয়কে ফটো সেশনের জন্য শুভেচ্ছামূলক কিছু সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে নিবেদন করবার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত আজকের এই সভায় সমস্ত ভক্তবৃন্দ এবং সুধীমণ্ডলী সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আজকে এই মহতী অনুষ্ঠানে শ্রী শ্রী ঠাকুরের পৌত্র শ্রী বিনায়ক চক্রবর্তী এখানে এসে উপস্থিত হয়েছেন, তাকে আমি প্রণাম জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠান অত্যন্ত একটি সমৃদ্ধ অনুষ্ঠান, আমরা এই সফলতা কামনা করছি। আমি আমার বিস্তারিত বক্তব্য আমি এর পরে দেব। আপনাদের শুভেচ্ছা এই মুহূর্তে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আমার বক্তব্য আমি পরে উপস্থাপন করব। ধন্যবাদ। প্রাণের প্রধান আলোচক
চিত্তরঞ্জন হালদার মহোদয়, তিনি আলোচনায় আসছেন। আমাদের প্রিয় পরমশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশনের মুখপত্র প্রতিনিধিকণার সম্পাদক ও তিনি সম্পাদনার দায়িত্ব পালন করছেন মনিরামপুর ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক। আজকের এই মহতী ধর্ম সম্মেলনে সম্মানীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যক্ষ অশোক মহোদয়, সাহা মহোদয়, আজকের এই ধর্ম মহাসম্মেলনের বরেণ্য প্রধান অতিথি, মাগুরার কৃতি সন্তান, গণমানুষের নেতা, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার মহোদয় এবং আজকের এই মহতী সম্মেলনে ডক্টর নলিনী রঞ্জন বসাক মহোদয়, উপসচিব, কৃষি মন্ত্রণালয়, এবং এর পূর্বে আলোচনা রেখে বিদায় নিয়েছেন ডক্টর শেখ নাজমুল হুদা, এবং আজকে বিশেষ আলোচক শ্রী ব্রিটেন মারাকা সহপ্রতিনিধি, এবং আজকের এই অনুষ্ঠানে যিনি স্বাগত বক্তব্য প্রদান করেছেন অ্যাডভোকেট নির্মল রায়চৌধুরী মহোদয়। ধর্মযুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠার জন্য এইরকম ভাবে পৃথিবীর বহু লোক মৃত্যুবরণ করেছে, কিন্তু ধর্মকে প্রতিষ্ঠার জন্য, ধর্মকে যথার্থভাবে মানুষের মধ্যে বিস্তৃত করে তাকে আত্মীকৃত করবার জন্য মানুষের যে ত্যাগের ইতিহাস আছে, সেই ইতিহাসের কথা আজ আমরা স্মরণ করতে চাইনি। ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন পৃথিবীতে ধর্ম একটি, এবং অন্যগুলি তিনি বলছেন এক একটি মত, এক একটি পথ। এই ছোট্ট কথাটি যদি আমরা যথার্থভাবে উপলব্ধি করি, তাহলে ধর্ম নিয়ে পৃথিবী সংঘাতের ইতিহাস সেখানেই থেমে যায়, কিন্তু তা যায় না। ঈশ্বরের দিকে তিনি বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির খরচ করেন। তার কারণ তার দৃষ্টিভঙ্গি যত আধুনিক, সময়ের চেয়ে তার দৃষ্টি তত প্রসারিত। আজ তিনি বিজ্ঞানকে ধারণা রেখেছেন, বিজ্ঞানের মধ্য দিয়ে কিভাবে মানুষের যথার্থ জ্ঞান, সমাহিত জ্ঞান আরো প্রসারিত হতে পারে, বিজ্ঞানের মধ্য দিয়ে আমাদের জয়যাত্রা আরো নিয়োজিত হতে পারে, সে অনন্তরে দিতে হবে। কারণ শ্রীকৃষ্ণের মহাজীবনকে নানান রূপকের মধ্য দিয়ে তাকে এমনভাবে তুলে ধরা হয়েছে, সেখানে শুধু ভাবের আবেগে আমরা অনেক কিছু ভাবি, কিন্তু বৈজ্ঞানিক নির্মহ দৃষ্টি নিয়ে আস্থা ভাবা দরকার। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তার কৃষ্ণ চরিত্র গ্রন্থের মধ্যে তিনি ঐতিহাসিক শ্রীকৃষ্ণকে আবিষ্কার করবার চেষ্টা করেছেন, আর ঠাকুর অনুকূলচন্দ্র যথার্থ শ্রীকৃষ্ণ কে এবং তার যথার্থ মহিমা কি তা বৈজ্ঞানিক দৃষ্টিতে সম্ভব। অর্থাৎ দি কোম্পানি অফ দ্য লাভার্স অফ এক্সিস্টেন্স, অর্থাৎ সত্তা অনুরাগী মানুষের সংগ্রহ, অর্থাৎ সত্তাকে যারা ভালোবাসে, জীবনকে যারা ভালোবাসে, সেই জীবন অনুরাগী মানুষ, সত্তা অনুরাগী মানুষ যারা, তাদের সঙ্গ, সঙ্গ মানেই কিন্তু অনুরাগ, অর্থাৎ সত্তার প্রতি অনুরাগ, জীবনের প্রতি অনুরাগ। ঠাকুরের এই যে বাণী, ঠাকুরের এই বাণীর আলোকে জীবনকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে জীবনের যা কিছু অনুকূল, জীবনের যা পক্ষে যা কিছু সুন্দর, যা কিছু মঙ্গলপ্রদ, যা কিছু কল্যাণপ্রদ, সেগুলিকে আমরা গ্রহণ করবো। আর যা কিছু জীবনের পরিপন্থী, যা কিছু জীবনের জন্য অসুন্দর, যা কিছু জীবনের জন্য ক্ষতিকর, টু লিভ অ্যান্ড টু এনজয়, তোমরা জীবনে বাঁচো এবং জীবনকে উপভোগ করো। ঠাকুর বলছেন জীবনের উদ্দেশ্য হলো জীবনকে উপভোগ করা। জীবনকে যদি উপভোগ না করতে পারি, তাহলে জীবনের কোনো যথার্থ প্রয়োজন নেই। ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সেখানে আমাদের দান করো। তিনি বলছেন আর্য ঋষু যে শতবর্ষ আয়ু দান করো, এবং শতবর্ষ ধরে এই পৃথিবীতে আমরা রূপ, রস, শব্দ, বর্ণ, গন্ধময় এই উপভোগ করো। এই সুন্দর পৃথিবীকে তোমরা উপভোগ করো।
এবং অন্যান্য ভক্তদের নিয়ে বেষ্টিত হয়ে বসে আছেন। ঠাকুর বলছেন, হ্যাঁ কৃষ্ণদা, আমার ইচ্ছে করে আপনাদের সবাইকে বুঝে জড়িয়ে ধরে পরম পিতার এই সুন্দর পৃথিবীটা রাশি করে তুলেছেন। আমরা যদি জীবনকে ভালোবাসতে পারি, আমরা যদি জগৎকে ভালোবাসতে ধন্য হল মানব জীবন। এই জগতের আনন্দ প্রত্যেকের চরণে আমি আমার বিনম্র আনন্দ করতেছি। আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার মহোদয় উপস্থিত আছেন। একই সাথে উপস্থিত আছেন শ্রী পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের সুযোগ্য পৌত্র পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয়, যিনি অসীম ধৈর্য ধরে আমাদের সামনে সমাসীন। আমরা যদিও সময়ের সীমাবদ্ধতা আমাদের পিছু টানছে, আমরা খুব অল্প সময়ের মধ্যে হয়তো সভা কাজ শেষ করব। আপনাদের উপস্থিত সুধীবৃন্দের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনাদের জন্য আজকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনপ্রিয় সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস আপনাদের এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদেরকে সঙ্গীতের মধ্যে দিয়ে আনন্দ দেবেন। আমরা এই পর্যায়ে আলোচনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপসচিব ডক্টর নলিনী রঞ্জন বসাক মহোদয়কে। আমি এখন বিনীতভাবে তার বক্তব্য জানিয়ে আমি নিবেদন করছি। আজকের এই ধর্ম সম্মেলনে সম্মানিত সভাপতি পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ শ্রী বিনায়ক চক্রবর্তী। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, উপস্থিত মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাদা ও মায়েরা, সবাইকে আমার অনুরোধ জানাচ্ছি। আমরা আসছি ধর্ম সম্মেলনে। এই ধর্ম সম্পর্কে ঠাকুর কি বলেছেন? বাঁচা বাড়ার মর্মজা ধর্ম বলে জানিস না। আমাদের বিদগ্ধ আলোচক চিত্তবাবু অনেকক্ষণ এবং সুন্দর সুন্দর ভাষায় এই ঠাকুরের বাণীগুলো বলে গেলেন, তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরো যারা আলোচনা করেছেন সবাই ঠাকুরের বিভিন্ন বাণী সম্পর্কে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমার মনে হচ্ছে আমার কথাগুলোই যেন ওরা বলে গেলেন। এই মানুষ কিভাবে চেনা যায়? মানুষ নেও চিনে, টাকা নেও গুনে। ঠাকুর বললেন এই মানুষকে চিনে নিতে হবে। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই যে এরকম প্রায় 24,000 বাণী, যেগুলো ঠাকুরের বাণীর বিশেষত্ব হলো অনেক বাণী যেগুলো ছন্দ বা বয়ারে উনি দিয়েছেন, যা মানে কবিতার ছন্দে। উনি ছিলেন কবিদের কবি। কবিতার ছন্দে বললে একটা কথা বেশি মনে থাকে, হৃদয়ে গাঁথা থাকে। তো উনি সেই জিনিসটা মানে সেই দিকটা উপলব্ধি করে এই বাণীগুলো এমন ভাবে দিয়েছে যেন মানুষ এটা হৃদয়ঙ্গম করতে পারে, হৃদয়ে আঘাত করতে পারে, হৃদয়ে থাকে। আজকের যে আলোচনা ব্যক্তি জীবন উন্নয়নে ঠাকুরের বাণীর প্রভাব, এই ধর্মের উদ্দেশ্য কি? ধর্ম হলো শরীর এবং মন, এগুলো যে রক্ষা করতে পারে যে সমস্ত কর্মকাণ্ডে, সেটাই হলো ধর্মের মূল বাণী। আমরা এই যত ধর্ম আসছে পৃথিবীতে, সব ধর্মে বলা হয় যে আধ্যাত্মিক উন্নতি। আধ্যাত্মিক উন্নতি মানে মনের প্রসারণ, অর্থাৎ মানুষে যে ভেদাভেদ সেগুলো দূর করা, সকলকে এক করা, আপন করা। কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, কেউ শিক্ষকতা পেশায়,
তো সব পর্যায়ে ঠাকুর যে সমস্ত বাণী দিয়ে গেছেন তার যে মর্মকথা মূল সুর সেগুলোই যেন অনুভব করে। রাষ্ট্রীয় জীবন চুরি হয়, ঘুষ, দুর্নীতি, এগুলো রাষ্ট্রীয় জীবনে যদি ঠাকুরের এই বাণীগুলো পালন করা যেত তাহলে দেখবেন যে অনেক দুর্নীতি কিন্তু কমে যেত। তাই আমি বলছি যে আমরা ব্যক্তি জীবনেও আমি আর একটা কথা বলে যাই। আমি জানি আমাদের অনেক ভক্তবৃন্দ আছেন, কিন্তু যারা সংগঠক শুধুমাত্র তাদের জন্য এই কথাটা আমি বলতে চাই। কাটবে সেখানে আপনাদের সান্নিধ্য চাই। আপনারা যাবেন আমার এলাকায় গোপালগঞ্জে, সেখানে ঠাকুরের বাণী প্রচারের জন্য আপনারা থাকবেন। আমি সমস্ত সুযোগ সেখানে করে দিই। আর একটা বিষয় আমাকে বলা হয়েছিল, সে বিষয়টা একটু খোলসা করি। আপনারা একটা জায়গা যাতে ঢাকা শহরে কোথাও থাকে, মানে ঠাকুরের মন্দির করার জন্য আমাকে বলেছিলেন। একটা জায়গাও দেখেছি, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন। আমাদের তো একজনই মন্ত্রী মাত্র, মানে সনাতন ধর্মের এই যে চলার পথে যারা বিশেষভাবে অগ্রণী ভূমিকা পালন করছেন, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে জানি। উনি বিভিন্ন সময়ে এই সনাতন ধর্মাবলম্বী যারা সংখ্যালঘু আছে তাদের পক্ষে কাজ করে থাকেন। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাবো তাদের এই আশা যেন পূরণ হয়। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি সহযোগিতা করবেন। আমি দেখে দেবো যে কোথায় কি করা যাবে। তো যাই হোক, পূজনীয় দাদা, আপনি সে ভারত থেকে এসছেন আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য।